প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাকাউন্টিং ক্লাস 11. Today we will learn assumption. আর আজকে আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের অ্যাজাম্পশন সম্পর্কে শিখব। According to conceptual framework, there are 4 assumptions. 1. Economic entity. 2. Going concern. 3. Monetary unit. 4. Periodicity. Economic entity. A business's financial activities must be kept separate from the personal finance of its owners. অর্থাৎ ব্যবসায়ের কার্যাবলীগুলো মালিকপক্ষ থেকে আলাদা রাখতে হবে। ব্যবসা ও মালিককে আলাদা আলাদা সত্তা হিসেবে বিবেচনা করতে হবে। ব্যবসা নিজ নামে লেনদেন ও অন্যান্য কার্যাবলী সম্পাদন করবে। অর্থাৎ ব্যবসার একটা কৃত্রিম নাম থাকবে। আমাদের সকলেরই বহুল পরিচিত প্রাণ আরএফএল এর কথা চিন্তা করলে প্রাণ আরএফএল নামটা হচ্ছে একটা কৃত্রিম ব্যক্তি নাম। এর পিছনে প্রাণ আরএফএল কে অপারেট করার জন্য প্রাণ আরএফএল এ ইনভেস্ট করেছেন এমন অনেক মালিক আছে, কিন্তু তাদের নামটা আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাই কার নাম? তার যে কৃত্রিম নামটা রয়েছে সে নাম। প্রাণ আরএফএল এর সকল ধরনের লেনদেন এবং ব্যবসায়ের কার্যাবলীগুলো প্রাণ আরএফএল নামেই পরিচালিত হয়, তার মালিকদের নামে নয়। সুতরাং ইকোনমিক এন্টিটি অনুযায়ী আমাদেরকে ব্যবসা এবং মালিককে পৃথক ব্যক্তিসত্তা হিসেবে চিন্তা করতে হবে এবং আমাদেরকে ব্যবসায়ের সম্পত্তির উপর মালিকের দাবি থাকে এই বিবেচনায় হিসাব নিকাশ করতে হবে। অর্থাৎ আমাদের ব্যবসায়ের মোট সম্পত্তির উপর মালিকের একটা অংশ থাকে, দাবি থাকে, কারণ সে ব্যবসায় ইনভেস্ট করছে, এই জন্য তার অংশটাকে আমরা আলাদা হিসাবে দেখাবো, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। চলো এবার আমরা গোয়িং কনসার্ন অ্যাজাম্পশনটা শিখি। A business will continue to operate for the foreseeable future, typically at least 12 months. অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকবে এই ধারণা নিয়ে ব্যবসা পরিচালনা করা হয়। একটা ব্যবসা যতক্ষণ না পর্যন্ত দেউলিয়া হয়ে যায় অথবা আইনি কোনো জটিলতার কারণে অথবা কন্টিনিউয়াসলি লস হচ্ছে এই অবস্থায় নিজে বন্ধ করে না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত বন্ধ হচ্ছে না। অর্থাৎ আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের লাইফ স্প্যানকে কখনই ডিফাইন করতে পারি না। গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠান তার প্রকৃতি অনুযায়ী লাভজনকভাবে অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকবে এমন অনুমান করি ব্যবসায় সকল ধরনের হিসাব নিকাশ করা হয়। এবং গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন অনুযায়ী ব্যবসায়ের ব্যয়কে মূলধন ও মুনাফা জাতীয় এই দুই ভাগে ভাগ করা হয়। অর্থাৎ আমরা কখনোই সকল ব্যয়কে শুধু ব্যয়ের আন্ডারে নিব না, আমরা ব্যয়কে দুইটা আলাদা অংশে ভাগ করব, একটা হচ্ছে মূলধন জাতীয়, একটা হচ্ছে মুনাফা জাতীয়। মূলধন জাতীয় ব্যয়ে কোন ধরনের ব্যয়গুলো অন্তর্ভুক্ত করব? যে ব্যয় থেকে আমরা 1 বছরের বেশি সুবিধা পাবো, সেই ব্যয়গুলোকে আমরা মূলধন জাতীয় ব্যয় হিসাবে বিবেচনা করব। যেমন আমরা যদি একটা সম্পদ ক্রয় করি, যেমন ভূমি ক্রয় করলাম, সেটা তো অবশ্যই 1 বছরের জন্য না, দীর্ঘমেয়াদী ব্যবহার করার জন্য, এটা হবে মূলধন জাতীয় ব্যয়। আর মুনাফা জাতীয় ব্যয় কোনটা? মুনাফা জাতীয় ব্যয় হলো ওই সকল ব্যয় যে ব্যয়গুলো আমাদেরকে 1 বছরের মধ্যে সুবিধা দিবে। ধরো একটা অফিসের কর্মচারীর বেতন 1 মাসের বেতন আমি পরিশোধ করলাম, সেটা তো 1 বছরের মধ্যেই আমাকে সুবিধা দিচ্ছে। 1 মাসের বেতন আমি দিচ্ছি ওই 1 মাস সুবিধা পাওয়ার জন্য, এটা হবে মুনাফা জাতীয় ব্যয়। এরপরে গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন অনুযায়ী সম্পদ ও দায়কে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী দুই শ্রেণীতে ভাগ করতে হবে। তাহলে আমরা কোন ধরনের সম্পদকে স্বল্পমেয়াদী সেগমেন্টে নিব? যে সম্পদগুলো আমরা 1 বছরের মধ্যে অর্জন করতে পারবো সেই সম্পদকে আমরা স্বল্পমেয়াদীর মধ্যে নিব। যেমন আমরা যদি একজন দেনাদারের কথা চিন্তা করি, তার কাছ থেকে অবশ্যই আমরা 1 বছরের মধ্যে আমাদের পাওনাটা আদায় করতে পারবো। অন্যদিকে আমরা যদি অফিসের জন্য আসবাবপত্র কিনি অথবা ধরো একটা এসি কিনি, এটা অবশ্যই আমরা 1 বছর ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করব না, এটা অবশ্যই দীর্ঘমেয়াদী, হচ্ছে 1 বছরের বেশি সময় পর্যন্ত ব্যবহারের জন্য ক্রয় করব। এটা হবে কি? তাহলে এটা
আমাদের দীর্ঘমেয়াদী সম্পদ হিসাবে যাবে। সেম ভাবে আমরা দায়কেও স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দুই ভাগে ভাগ করব। যে দায়গুলোকে আমাদের 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে সে দায়গুলোকে আমরা স্বল্পমেয়াদী দায় হিসেবে চিহ্নিত করব, এবং যে দায়গুলো আমরা 1 বছরের বেশি সময় নিয়ে পরিশোধ করব সেই দায়গুলোকে আমরা দীর্ঘমেয়াদী দায় হিসেবে বিবেচনা করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন অনুযায়ী সম্পত্তিকে তার ক্রয় মূল্যে দেখাতে হবে। অর্থাৎ আমি যখন সম্পদটা ক্রয় করেছিলাম তখন যে মূল্যে ক্রয় করেছিলাম ওই মূল্যে দেখাতে হবে, এবং সেই সম্পদের উপর প্রতি বছর ব্যবহারজনিত অবচয় দেখাতে হবে। চলো এবার আমরা মনিটারি ইউনিট এবং পিরিয়ডিসিটি অ্যাজাম্পশন সম্পর্কে শিখব। মনিটারি ইউনিট: only transactions measurable in stable currency are recorded in financial statements. অর্থাৎ আমরা যে ট্রানজেকশন গুলোকে স্টেবল কারেন্সিতে মেজার করতে পারবো সেই ধরনের ট্রানজেকশন গুলোই শুধুমাত্র ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আসবে। হিসাব বিজ্ঞানে শুধু ওই সমস্ত ঘটনা লিপিবদ্ধ করতে হবে যেগুলো অর্থের মূল্যে পরিমাপ করা যায়। অর্থাৎ অর্থের মূল্যে পরিমাপ করা যায় না এমন কোনো ঘটনা হিসাব বিজ্ঞানে লিপিবদ্ধ হবে না। Last one, periodicity. The economic life of a business can be divided into artificial time periods, generally a month, a quarter or a year. অর্থাৎ একটি ব্যবসায়ের অর্থনৈতিক জীবনকে কতগুলো কৃত্রিম সময়কালে ভাগ করে নিতে হবে। এই সময়কালগুলোকে বলা হয় হিসাবকাল। এই হিসাবকাল অনুযায়ী আমরা বছর শেষে কি করি? আর্থিক অবস্থার বিবরণী সমূহ তৈরি করি। বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী। কোনো প্রতিষ্ঠান তার ইন্টারনাল ডিসিশনের জন্য মান্থলি তৈরি করতে পারে, কোয়ার্টারলি তৈরি করতে পারে, তবে ম্যাক্সিমাম প্রতিষ্ঠান ইয়ারলি তৈরি করে। এই ছিল আজকের পড়ার বিষয়বস্তু। ধন্যবাদ সবাইকে। এভাবে সহজে হিসাব বিজ্ঞান শেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো করতে হবে। আসসালামু আলাইকুম।